হ্যালো বন্ধুরা, দ্য মাউস ট্র্যাপ বাই আগাথা ক্রিস্টির বেঙ্গলি ন্যারেশন তোমরা কিন্তু শুনছো। আজকে গল্পের চতুর্থ অংশ। ইংল্যান্ডে মক্সওয়েল ম্যানর নামে কটা বাড়ি আছে? পারমিন্টার জিজ্ঞেস করে। কেন জবাব দেয়, সম্ভবত খুব নেই, ওই একটাই বোধহয় আছে। তাহলে তো বলতে হবে আমাদের অসীম সৌভাগ্যবান। তবে এই বিষয়ে এক্ষুনি তাহলে খোঁজ নেওয়া উচিত। হ্যাঁ, বেশি দেরি করা কিন্তু উচিত হবে না। কেন? সার্জেন্টের চোখের দৃষ্টিও এবার নোট বইয়ের পাতার উপর স্থির হয়ে রইল। দুটো ঠিকানা লেখা আছে সেখানে, একটা 74 নম্বর কার্লভার স্ট্রিট, অন্যটা মক্সওয়েল ম্যানর। আপনি কি তাহলে মনে করেন? পারমিন্টার দ্রুত চোখ তুলে তাকালেন। তোমারও কি সেরকম সন্দেহ হচ্ছে না? মক্সওয়েল হতে পারে, তাই না? কিন্তু কিন্তু 2-4 দিনের মধ্যেই যেন নামটা কোথায় দেখলাম। আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি অল্প কয়েকদিন আগেই। কোথায় দেখলে? সেটাই তো মনে করার চেষ্টা করছি। এক মিনিট একটু ধৈর্য ধরুন। সম্ভবত কোনো খবরের কাগজে দেখেছি, বোধহয় দৈনিক টাইমসে। একেবারে শেষের পাতায় সেদিনের ক্রসওয়ার্ড পাজলটা চেষ্টা করছিলাম, তখনই এক জায়গায় ছোট্ট করে নজরে পড়ে। কেন কথা বলতে বলতে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। এক মুহূর্ত পর যখন ও ফিরে আসে, তখন তার চোখে মুখে জয়ের হাসি। বলল, এই যে স্যার, এইখানে দেখুন। কয়েকদিন আগের দৈনিক পত্রিকার একটা পাতা এগিয়ে দেয় পারমিন্টারের দিকে। পারমিন্টার চোখ বোলান তার উপর। মক্সওয়েল ম্যানর, হারগ্লেডেন, বার্কস। এই পড়ে আস্তে আস্তে চোখ তুললেন তিনি। তারপর বললেন, তুমি আমাকে ওই বার্কায়ের পুলিশ অফিসারের লাইনটা ধরিয়ে দাও তো। মেজর ম্যাটক্যাফের আগমনের সঙ্গে সঙ্গে এদিকে কি ঘটনা ঘটছে? মেজর ম্যাটক্যাফের আগমনের সঙ্গে সঙ্গে মক্সওয়েল ম্যানর একটু যেন রীতিমতো হোটেলের মতো পরিবর্তন হতো। কাজকর্ম চলতে লাগলো সেইভাবে। তিনি অবশ্য মিসেস বয়েলের মতন উগ্রচণ্ডী স্বভাবের নন, আর ক্রিস্টোফার রেনের মতন অস্থির প্রকৃতিরও নন। শক্ত সমর্থ চেহারার মাঝবয়সী সুপুরুষ একজন। চাল চলনে মিলিটারি ভাব। চাকরির জীবনটা অধিকাংশ সময় ভারতবর্ষেই কাটিয়েছেন তিনি। তার জন্য নির্দিষ্ট ঘর এবং ঘরের আসবাবপত্র দেখে তিনি খুব সন্তুষ্ট। মিসেস বয়েলের সঙ্গে তার আগে পরিচয় না থাকলেও ভদ্রমহিলার একজন দূর সম্পর্কের ভাইকে তিনি চিনতেন। দুটো নরম চামড়ার দামি সুটকেসে ভরা তার মালপত্র দেখেও মনে মনে জিল আশ্বস্ত হলো। আর যাই হোক, বিল না মিটিয়ে পগার পার হওয়ার মতো লোকে নয়। সত্যি কথা বলতে কি, মলি এবং জিলও অতিথিদের সম্বন্ধে তাদের পারস্পরিক মনোভাব আদান প্রদান করবার মতো কোনো নিশ্চিত অবসরও পাচ্ছে না। সারাটা দিন তাদের কেটে যাচ্ছে কাজ করতে করতে। লাঞ্চ এবং ডিনার তৈরি করা, পরিবেশন করা, কাপ ডিশ ধোয়া, আরও কত রকম যে কাজের ঝামেলা তার আর ঠিক নেই। মেজর মেটকাফ অবশ্য কফির খুব প্রশংসা করলেন, এবং মলি ও জিল যখন সমস্ত কাজ শেষ করে রাত্রে বিছানায় শুতে এলো, তখন তারা রীতিমতো ক্লান্ত হলেও দুজনের চোখে তখন ফুটে উঠেছিল সাফল্যের দীপ্তি। দুটো বাজতে না বাজতে এদিকে কলিং বেলের আওয়াজে তাদের ঘুম ভেঙে গেল। জিল বিরক্ত স্বরে বলল, দূর ছাই, এটা তো সদর দরজার ঘন্টা, এত রাত্রে আবার কে এলো? ব্যস্ত সুরে মলি বলল, যাও তাড়াতাড়ি উঠে গিয়ে দেখো। মলির দিকে ভৎসনা দৃষ্টিতে তাকিয়ে অনিচ্ছুক ভঙ্গিতে উঠে দাঁড়ালো জিল। তারপর ড্রেসিং গাউনটা গায়ের উপর চড়িয়ে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে গেল নিচে। মলি বিছনা থেকেই সদর দরজা খোলার আওয়াজ পেল, কার মৃদু কণ্ঠের আওয়াজও কানে এলো। মলি এবার আর চুপ করে থাকতে পারল না। আস্তে আস্তে বিছানা ছেড়ে সিঁড়ির ওপর দাঁড়িয়ে উঁকি মারার চেষ্টা করলো। জিল একজন অপরিচিত দাড়িওয়ালা ভদ্রলোককে গায়ে ওভারকোট খুলতে সাহায্য করছে। ভদ্রলোক আপাদ মস্তক, একদম পেজা বরফে ঢাকা। তারপর সঙ্গে সঙ্গে তার কথাবার্তা 2-4টে শোনা গেল। একটা ঘন নিঃশ্বাস ছেড়ে ভদ্রলোক বললেন, উফ। কথার সুরে বিদেশি সুরটা একটু কানে লাগলো। তারপর বলল, হাতের সমস্ত আঙুলগুলো না আমার অসাড় হয়ে গিয়েছে। ওগুলো যে আমার শরীরের অংশ তা বুঝতেই পারছি না। পায়ের অবস্থাও তার থেকে সঙ্গীন।
শান বাঁধানোর মেঝের ওপর শোনা গেল জোরে জোরে পা ঠোকার শব্দ। আসুন আসুন, ভেতরে আসুন। এই বলে জিল তাকে লাইব্রেরির ঘরের দরজাটা খুলে দিল। তারপর বলল, ঘরটা এখনো বেশ গরম আছে, 2-4 মিনিট আপনি আপনার জন্য আমি ঘরের ব্যবস্থা করে দিচ্ছি, ততক্ষণ আপনি এই গরম ঘরে একটু অপেক্ষা করুন। বিনীত কণ্ঠে আগন্তুক বললেন, আমাকে সত্যি ভাগ্যবান বলা যায়। মলির কৌতূহল এবার আরো উদ্গ্রীব হয়ে উঠেছে। সিঁড়ির মাথা থেকে দুধাপ নেমে এসেও এবার জাফরি কাটা রেলিংয়ের ফাঁক দিয়ে অপরিচিত আগন্তুককে ভালোভাবে দেখতে লাগলো। বয়স হয়েছে ভদ্রলোকের, গালের দুপাশে কালো চাপ দাড়ি, দীর্ঘ ঘন কালো ভ্রু জোড়া ধনুকের মতন বাঁকা। গ্রিক পুরাণে বর্ণিত প্রজ্ঞাবান স্যাটানের চেহারার সঙ্গে কোথায় যেন একটা মিল রয়েছে, অর্থাৎ শয়তানের মতন। রকের দুপাশের চুলে অল্প পাক ধরেছে, কিন্তু হাঁটা চলার মধ্যে একটা তারুণ্যের সাবলীলতা রয়েছে। লাইব্রেরির দরজাটা টেনে দিয়ে জিল দ্রুত পায়ে সিঁড়ি টপকে উঠে এলো ওপরে। মলিও আড়ি পাতা বন্ধ করে উঠে দাঁড়ালো সোজা হয়ে। মলি জানতে চাইল, এই জিল, ভদ্রলোকটি কে? ঝিল মৃদু হেসে বলল, আমাদেরই অতিথিশালারই আরেক অতিথি। বরফ ঝড়ের ধাক্কায় রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়ে গেছে ভদ্রলোকের। কোনো রকমে গাড়ি থেকে নেমে এক হাঁটু বরফ পেরিয়ে অন্ধের মতো সামনের দিকে এগোচ্ছিলেন, যদি কোনো আশ্রয় খুঁজে পাওয়া যায় এই আশায়। এমন সময় আমাদের টাঙানো সাইনবোর্ডটা ওনার চোখে পড়েছে। প্রথমে ওনাকে উনি বিশ্বাসই করতে পারেননি। সকাতরে অনুনয়ে সাড়া দিয়ে ভগবান যেন তাকে মিলিয়ে দিয়েছেন। মলি বলল, এই, কোথাও কোনো গন্ডগোল নেই তো? আরে না না, এসব রাতে সিধে চোরেরাও রাস্তায় বেরোবে না। মলি বলল, মানে আমি বলতে চাই, একজন বিদেশি তো বটে। জিল বলল, হ্যাঁ তা ঠিক, নাম বললো প্যারভিসিনি। তবে ভদ্রলোকের মানি ব্যাগটা আমি দেখে রেখেছি। মনে হলো শুধুমাত্র আমাকে দেখাবার জন্যেই উনি বার করলেন ব্যাগের পকেট থেকে মানি ব্যাগটা। করে কারেন্সি নোটে ঠাসা। ভদ্রলোককে কোন ঘরটা দেওয়া যায় বলো তো? মলি বলল, কেন, ওই সবুজ ডিস্টেম্পার করা ঘরটাই দাও না, সব কিছুই তো আছে সাজানো গোজানো, কেবলমাত্র বিছানাটা পেতে দিলেই হয়। আমার মনে হয় ভদ্রলোককে গোটা 2 পাজামাও ধার দিতে হবে, কেননা গাড়িতেই আটকে আছে ওনার সব মালপত্র। আমাকে বললেন কোনো রকমে গাড়ির জানলা দিয়ে তিনি শুধু গোলে বেরিয়ে এসেছেন। মলি বিছানার চাদরটা আর বালিশের ওয়ার আর তোয়ালে আনতে ভেতরে গেল। তারপর দুজনে মিলে দ্রুত শয্যা তৈরি করতে লাগলো। আকাশের যেরকম অবস্থা, তাতে মনে হয় পথঘাট সব চাপা পড়ে যাবে বরফে। এই বরফ কেটে রাস্তা বের করতে সময় লাগবে অনেক। আমরা 2-4 দিনের জন্য হয়তো বাইরের ওই পারিপার্শ্বিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। ব্যাপারটা খুব মজার, তাই না? সম্পূর্ণ এক ধরনের যেন একটা থ্রিলার উপন্যাসের মতন মনে হবে। সন্দেশ সুরে মলি বলল, আমার বাপু অত কিছু মনে হচ্ছে না। কেবলমাত্র পাউরুটি দিয়ে নানা ধরনের খাবার তৈরি করা যে কি মুশকিলের। আচ্ছা জিল, আমার পাউরুটি, কেক আর মিষ্টিটা তোমার খেতে খারাপ লাগে না তো? জিল তাকে বলল, কি যে বলো, একেবারে অমৃত, অতিথিরা খেলে বর্তে যাবে। তবে রুটিওয়ালা যে কী রকম রুটি দিয়ে গেছে সেটাই প্রধান এখন বিষয়। পথঘাট বরফে ঢেকে গেলে কেউ তো আসবেই না। শুধু রুটিওয়ালা নয়, মাংস বিক্রেতা, গ্রসারি, তুমি কিচ্ছু দেখতে পাবে না। না আসবে কোনো পিয়ন, না আসবে হকার, এমনকি টেলিফোন যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন একমাত্র সম্বল হবে রেডিও, তারাই আমাদের কাছে কর্তব্যের নির্দেশ পাঠাবে। তবে একটাই আমার ভরসা আছে যে আমাদের জেনারেটর আছে। জেনারেটরের সাহায্যে আমরা নিজেদের ইলেকট্রিক লাইনগুলো চালু করে দিতে পারবো। কাল সকালে উঠে প্রথমেই আমাদের জেনারেটরটাকে কিন্তু রেডি করে রাখতে হবে, তাছাড়া কয়লা ভর্তি করে রাখতে হবে চুল্লিটাকে। তবে আমার বিশ্বাস আগামী 2-4 দিনের মতো নতুন করে কয়লা পাওয়ার কিন্তু আর কোনো সম্ভাবনা নেই। মজুদ কমে যায়নি তো। চারদিকে এখন উপস্থিত হচ্ছে নানা ঝামেলা। কি যে শুরু হলো এই দুর্যোগ। তাড়াতাড়ি করো জিল, ওই ভদ্রলোককে কি যেন নাম, প্যারা না কি, ডেকে আনো, আমি আর দাঁড়াতে পারবো না, ঘুম পাচ্ছে। মলি বলল কথাগুলো। জিলের আশঙ্কা যে ভুল নয় তার প্রমাণ পাওয়া গেল রাস্তার উপর 5 ফুট বরফ জমে আছে। অনেক ক্ষেত্রে দুঃসাধ্য ব্যাপারই হলো দরজা জানলা খোলা। তুষারপাতের কোনো থামার চিহ্ন মাত্র নেই, ঝরছে তো ঝরছেই। সারা পৃথিবীটাই যেন সাদা হয়ে যাবে। তার বুকের মধ্যে নিঃশব্দ মৃত্যুর হিমেল বিস্তার।
পরের দিন মিসেস বয়েল সকালের প্রাতঃকালীন খাবারে ব্যস্ত ছিলেন। এই মুহূর্তে ডাইনিং রুমে উপস্থিত ছিল না কেউ। পাশের টেবিলটায় মেজর মেটক্যাফের জন্য নির্দিষ্ট। তিনি কিছু আগে ব্রেকফাস্ট সেরে উঠে গেছেন। তার ব্যবহৃত কাপপ্লেটগুলো পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মিস্টার রেনের টেবিলটা সাজানো গোজানো আছে অবশ্যই, কিন্তু ভদ্রলোক এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করতে নিচে নামেননি। একজন নিশ্চয় খুব সকালে এই বিছানা ছিঁড়ে উঠে গেছেন, আরেকজন সূর্য মাথার উপর না উঠলে নাকি তার ঘুমই ভাঙে না। কিন্তু মিসেস বয়েল জানেন একটি মাত্র সঠিক সময় আছে, সেটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য, আর সেই সময়টা হচ্ছে ঠিক সকাল 9টা। মিসেস বয়েল সব ভাবতে ভাবতে সুস্বাদু অমলেটটা শেষ করলেন। দুপাটি মজবুত শক্ত দাঁতের সাহায্যে শেষ করলেন গরম টোস্টগুলো। তার মনে একটা রাগ রাগ ভাব হয়ে রয়েছে। অভিযোগ করার কোনো মতো কিছু তিনি খুঁজে পাচ্ছেন না, তাই তিনি একটু বিচলিত হয়ে রয়েছেন। মক্সওয়েল ম্যানারটা যেমনটি হবে বলে তিনি ভেবেছিলেন, এসে দেখলেন তার ভাবনার সঙ্গে কোনো মিলই নেই। তিনি ভেবেছিলেন যে এখানে হয়তো প্রত্যেক দিন তাস খেলার আসর বসে, কয়েকজন বর্ষীয়সী রমণীরও দেখা পাবেন তিনি ভেবেছিলেন। তাদের কাছে তিনি আড়ম্বর সহকারে তার সামাজিক খ্যাতি ও প্রতিষ্ঠার গল্প করবেন। কিন্তু কিছুই তো নেই। যাই হোক, তিনি যেন মনে করেন একজন নির্জন দ্বীপে পরিত্যক্ত কোনো নাবিকের মতন। যুদ্ধ চলাকালীন তিনি ছিলেন একজন কর্মব্যস্ত মহিলা। চারিদিকে তার হাঁক ডাকে ততস্থ হয়ে থাকলো সমস্ত অফিসটাই যেন মেজরের ভারে, ওনার মেজাজের ভারে থরথর করে কাঁপত। তার চেয়ে উচ্চপদস্থ কর্তা ব্যক্তি এই মহিলাটিকে ভয় পেতেন বিশেষভাবে। যাই হোক, যুদ্ধের আগে তার যে নিজস্ব ব্যক্তিগত জীবন ছিল, এখন তো তার কোনো অস্তিত্বই নেই। এতদিন মিলিটারিরা তার বাড়িটা দখল করে রেখেছিল। সম্পূর্ণ না সারিয়ে নিলে তার মধ্যে বাস করা অসম্ভব হয়ে পড়বে। তার যে খুব পূর্ব পরিচিত বন্ধুবান্ধব ছিল, তারা প্রায় কে যে কোথায় রয়েছে তার ঠিক নেই। অবশ্য নতুন পাড়াপড়শিরা ঠিকই খুঁজে জোগাড় করে দেবে। যাই হোক, সেই জন্য কোনো হোটেল বা বোর্ডিং হাউসেই সব সমস্যার সমাধান আপাতত বলে এই ভেবেই তিনি মক্সওয়েল ম্যানারকে নির্বাচিত করেছিলেন। মিসেস বয়েল এবার রাগের দৃষ্টিতে এদিক ওদিক চালালেন। বিড়বিড় করে বললেন, খুবই অসাধু তার পরিচয়। এরা যে সবেমাত্র শুরু করতে যাচ্ছে, সে কথাটা তো আমাকে আগে জানাতে হতো। তিনি হাত দিয়ে ডিশটা একটু দূরে সরিয়ে দিলেন। প্রাতরসের প্রতিটি খাবার যে সুস্বাদু এবং সুপরিবেশিত, এই জন্যই তার রাগটা আবার একটু বেশি। কারণ তিনি কোনো ত্রুটি খুঁজে পাচ্ছেন না। বিশেষ করে কমলালেবুর মরব্বা এবং কফি দুটোই প্রশংসার যোগ্য। মিসেস বয়েলের মনে হলো অভিযোগ জানাবার ন্যায়সঙ্গত অধিকার থেকে তিনি বঞ্চিত হয়েছেন। এমনকি তার বিছানাটাও পরিপাটি করে গোছানো, ওপরের চাদরটাও নকশা করা, মাথার বালিশটাও খুব নরম। মিসেস বয়েল এই ধরনের আরামই একটু পছন্দ করেন, কিন্তু অন্যের কাজের খুঁত ধরাটা ছিল তার বিলাসের অঙ্গ। আর দুটোর মধ্যে তুলনামূলকভাবে দ্বিতীয়টা, মানে ওই যে ত্রুটি ধরা, ওটাই ছিল তার বিশেষ আসক্তি। সম্রাজ্ঞীর মতন উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর ডাইনিং রুম পেরিয়ে পা দিলেন বারান্দায়। লাল চুল বিশিষ্ট অস্বাভাবিক স্বভাবের যুবকটির সঙ্গে তার মুখোমুখি দেখা হয়ে গেল। যুবকটির গলায় ঝুলছে একটা টাই। কি বা তার রঙের বাহার! গাঢ় রঙের সবুজের ওপর কালো লাইন দিয়ে চেক কাটা। মিসেস বয়েল মনে মনে ভাবলেন, অস্বাভাবিক, সম্পূর্ণ অস্বাভাবিক। তারপর পাশ কাটিয়ে যাবার সময় যুবকটি যেরকম তীর্যক দৃষ্টিতে তাকালেন, সেই তাকাটা ওনার একদম পছন্দ হলো না। আর এই তীর্যক দৃষ্টির মধ্যেই যেন এক অস্বস্তিকর অস্বাভাবিকতা মনে মনে ভাবলেন তিনি। মিসেস বয়েল নিজে নিজে সিদ্ধান্ত নিলেন যে তিনি নিশ্চয়ই মানসিকভাবেই অসুস্থ, তাছাড়া অন্য কিছুই হতে পারে না। একটু থেমে ছোকরার নিয়ম মাফিক মাথা নেড়ে অভিবাদন ফিরিয়ে দিলেন। ঘরটি বেশ আয়তনে বড়। দেয়াল ঘেঁষে সারি সারি সুন্দর চেয়ার পাতা, বিশেষ করে গোলাপি রঙের বড় চেয়ার যে খুবই আরামদায়ক, সেটা আর কাউকে বলার অপেক্ষা লাগে না। ওই গোলাপি চেয়ারটাই যে তার হবে সেটা মনে মনে উনি ঠিক করেই নিয়েছিলেন। পাছে অন্য কেউ দাবিদার এসে ঝামেলা করে, তাই উনি বোনার সাজ সরঞ্জাম ভরা ব্যাগটি তার উপর নামিয়ে রাখলেন, ওটাকে বুক করে রাখলেন। তারপর ডান দিকে থাকা বৈদ্যুতিক চুল্লির সামনে এসে দাঁড়ালেন। হ্যাঁ, যা সন্দেহ করেছিলেন তাই। চুল্লিটা নিজে উত্তপ্ত হলেও এর উষ্ণতা সঞ্চারের ক্ষমতা খুবই সীমিত। মিসেস বয়েলের চোখ দুটো কিছুক্ষণের জন্য গোল হয়ে গেল।
এ বিষয়ে তার কোনো বক্তব্য ডেফিনেটলি রাখা উচিত। বিরক্তি চোখে তিনি একবার বন্ধ জানলার শার্সি ভেদ করে বাইরের দিকে তাকালেন। কি জঘন্য আবহাওয়া, খুবই ভয়ঙ্কর। তবে তিনি যে এখানে বেশি দিন থাকবেন না সেটা নিশ্চিত। অবশ্য আরও 2-4 জন নতুন অতিথি আসলে জায়গাটা বেশ বাসযোগ্য হয়ে যাবে, তখন না চিন্তা করা যাবে। কেউ যেন চাপা গলায় পেছন থেকে হেসে উঠল। তারপর তাড়াতাড়ি মিসেস বয়েল ঘুরে দাঁড়ালেন। যুবক রেইনি দরজার দিকে দাঁড়িয়ে তার দিকে চোখ তুলে তাকিয়ে আছে। তার দৃষ্টির মধ্যে সেই একইভাবে হাসির আভাস। মেজর মেটক্যাফ খিড়কির দরজায় বরফ দূর করার জন্য সাহায্য করছিলেন জিলকে। ভদ্রলোক রীতিমতো পরিশ্রমী। জিলও আনন্দ ভরে মনে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছিলেন সেজন্য। মেজর মেটকাফ মাথা নেড়ে মন্তব্য করলেন, সত্যি এটা কিন্তু একটা ভালো ব্যায়াম, দেহের যন্ত্রপাতিগুলো ঠিক রাখা আর শরীর চর্চার মতন। জিল মনে মনে এটাই চিন্তা করেছিলেন যে মিস্টার মেটকাফ নিশ্চয়ই নিয়মিত স্বাস্থ্য চর্চা করেন, কেননা সকাল 7:30টায় জিল প্রাতঃরাশ সেরে ফেলেন। তার সম্বন্ধে এই ধরনেরই চিন্তা সবার আগে আসবে। জিলের মানসিক চিন্তাভাবনার আঁচ ধরেই যেন মেজর বললেন, আমার জন্য আপনার স্ত্রী যে ব্রেকফাস্টের ব্যবস্থা করে রেখেছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। অমলেটটা কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। জিলকে হোটেলের নানা রকম কাজকর্মে সাহায্যের জন্য সকাল 7টার আগেই বিছানা থেকে উঠে পড়তে হয়, এবং সে ও মলি দুজনে মিলে ডিম সেদ্ধ, চা তৈরি করা, কফি তৈরি করা, ব্রেকফাস্ট তৈরি করা সব কিছু একসঙ্গে করে। সে যদি এই হোটেলের কোনো অতিথি হতো তবে এমন বরফ ঝরা সকালে বিছানায় গরম জায়গা ছেড়ে কেউ তাকে তুলতে পারতো না। সেই মুহূর্ত সে বিছানায় পড়ে থাকতো, কিন্তু কিছু করার নেই। অথচ এই মেজর মেটক্যাফ ভদ্রলোক সকালেই বিছানা ছেড়ে উঠে পড়েছেন, ব্রেকফাস্ট সেরেও ফেলেছেন সকাল সকাল। তারপর সারা বাড়িময় উনি ঘুরে বেড়াচ্ছেন। দেখলেই বোঝা যায় উনি প্রাণ শক্তিতে ভরপুর সুস্থ সবল মানুষ একজন। জিল আর চোখে একবার মেটক্যাফের দিকে তাকালো। ভদ্রলোকের বয়স ঠিক বোঝা যায় না, মনে হয় হয়তো 50 বা তার বেশি। তবে তার চোখ দুটো যেন কেমন কেমন, সর্বদাই যেন একজোড়া তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি মেলে সকলের ভাবগতিক উনি লক্ষ্য করছেন। ঘুম থেকে সবচেয়ে দেরিতে উঠলেন মিস্টার প্যারাভিসিনি। কফি আর এক টুকরো টোস্ট ছাড়া তিনি কিচ্ছু খেলেন না। ব্রেকফাস্টেও ইউরোপের স্বভাবজাত মিতব্যয়িতার পরিচয় দিলেন। তবে মলির সঙ্গে প্রথম দর্শনেই তার যেন বিনয়ের বাঁধ ভেঙে গেল। মলিও রীতিমতো অপ্রতিভ হয়ে উঠল। ভদ্রলোক দুপায়ে ভর দিয়ে মাথা নত করে অভিবাদন জানালেন, বললেন, আসুন আসুন, থ্যাংক ইউ মাদাম, সত্যি আপনি অসামান্য। বলুন, আমি ঠিক বললাম কি না? মলি মাথা নেড়ে ইতস্ততভাবে সায় দিল। প্রকৃতপক্ষে এই প্রসঙ্গ দীর্ঘতর করার তার কোনো ইচ্ছেই ছিল না। ভাড়ার ঘরে তদারকি করতে করতে মলি বিড়বিড় করে বলে, আর কেন যে প্রত্যেকে নিজের খেয়াল খুশি মতো ব্রেকফাস্টের সময় বেঁধে রাখে, ঝক্কি সামলানো বড্ড বেশি কঠিন কাজ। মলি ডিশগুলো মুছে রেখে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে এলো দোতলায়। জিল এখন সারা বাড়ির বরফ সাফ করতে ব্যস্ত। মলি দ্রুত হাতে কাজ সারল, তবে তার মধ্যে যত্নের কোনো অভাব নেই। অতিথিদের স্নান ঘরে জলের ঠিক মতো সরবরাহ আছে কিনা, স্নান ঘরগুলো সব ঠিকঠাক পরিষ্কার করা আছে কিনা, এইটা করতে করতেই এমন সময় বেজে উঠল টেলিফোন। এত কাজের মধ্যে নতুন উপদ্রব যুক্ত হলে স্বভাবতই মনটা একটু বিগড়ে যায়। মলির বুকে জমতে শুরু করেছে এবার বিরক্তি। এই ঘোর দুর্যোগের দিনে টেলিফোনের লাইনটা চালু রয়েছে, এই কথা ভেবে একটু আশ্চর্য হলো, কিন্তু মনে মনে শান্তি পেল। মলি যখন ছুটতে ছুটতে লাইব্রেরি ঘরে এসে পৌঁছলো তখন সে রীতিমতো হাঁপাচ্ছে। সে অবস্থাতেই তুলে নিল রিসিভারটা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। দূরভাষের অপর প্রান্ত থেকে একটা ভরাট গম্ভীর স্বর বেরিয়ে এলো। মক্সওয়েল ম্যানর? হ্যাঁ, ইয়েস, এটা মক্সওয়েল ম্যানর ইন। আমি কমান্ডার ডেভিসের সঙ্গে কথা বলতে চাই। অনুগ্রহ করে যদি একটা খবর দেন। কিন্তু 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 তিনি এখন ফোন ধরার মতো ফুরসত পাবেন কিনা আমি বলতে পারছি না, জবাব দিল মলি। আমি তার স্ত্রী মিসেস ডেভিস। আপনি কি কথা বলছেন? বার্কার পুলিশ সুপারিনটেন্ডেন্ট হবেন?
ও ও ও ওকে 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 তাই বুঝি? শুনুন মিসেস ডেভিস, একটা গুরুতর পরিস্থিতির উদ্ভব হয়েছে। টেলিফোনে অবশ্য সমস্ত কথাটা খুলতে বলতে চাই না, তবে আমি ডিটেকটিভ সার্জেন্ট ট্রেটারকে মক্সওয়েল ম্যানারের ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। যে কোনো মুহূর্তে ট্রেটার আপনাদের ওখানে কিন্তু পৌঁছে যাবে। কিন্তু মনে হয় না ভদ্রলোক আসতে পারবেন বলে। মিস্টার ডেভিস তো আসতে পারবেন না, পথঘাট সমস্ত বন্ধ হয়ে গেছে বরফে, রাস্তা দিয়ে চলাফেরাই করা যাচ্ছে না। ওদিকে সুগভীর আশ্বাসের ধ্বনি, ট্রেটার যেভাবেই হোক পৌঁছে যাবে, সেজন্য চিন্তা করবেন না। তবে আপনার স্বামীকে মানে মিস্টার জিলকে জানিয়ে রাখবেন দয়া করে ট্রেটারের কথা যেন শোনেন মন দিয়ে, এবং সে যা বলবে সেই নির্দেশ যেন মেনে চলবেন, ব্যাস আর কিছু না। হ্যালো 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 সুপারিনটেন্ডেন্ট হকবেন, কেনই বা? মলি মাঝপথে থেমে গেল, কারণ লাইনটা কেটে গিয়েছে। তার অর্থ তিনি বললেন যা, এর বেশি আর তো কোনো বক্তব্য নেই। মলি বোকার মতো একটু ফোন ধরে দাঁড়িয়ে রইল, তারপর রিসিভারটা রেখে দরজা ঠেলে এর মধ্যে দেখলো জিল এসেছে। মলির বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস পড়লো। সে বলল, যাক তুমি এসে গেছো। জিল বলে, কি ব্যাপার মলি? আমি আমি কয়লার ঝুড়িগুলো সব বজায় করে রেখেছি, ঠিকমতো কাঠের ব্যবস্থা করে রেখেছি, এখন গিয়ে একটু ওই মুরগির ঘরটা দেখে নিতে হবে, তারপর ব্রয়লারটা সুবন্দোবস্ত করতে পারলেই আমার ছুটি। কিন্তু তোমাকে এত চিন্তা তো লাগছে কেন? মলি বলল, পুলিশ স্টেশন থেকে ফোন এসছিল। পুলিশ? হ্যাঁ, তারা একজন ইন্সপেক্টর না সার্জেন্ট কাকে যেন এখানে পাঠাচ্ছেন। কিন্তু কেন? কি আমাদের অপরাধ? তা বলতে পারবো না জিল, তা বলতে পারবো না। আমাকে উনি আর কিচ্ছু বললেন না। আচ্ছা, আমরা যে 2 পাউন্ড আইরিশ মাখন আনিয়েছি, তার জন্য ওই ইম্পোর্ট ডিপার্টমেন্ট কোনো কিছু পুলিশ রিপোর্ট? আরে না না, এই টিভির লাইসেন্সটা ঠিক মতো নিয়োগ করা হয়েছে তাই না? মলি বলে, হ্যাঁ হ্যাঁ, সে সমস্ত ঝামেলা অনেক দিন আগে মিটে গেছে। তবে সামনের বাড়ির বাসিন্দা ওই মিসেস বিভলকারের কাছে একটা আমি পুরনো কোট নিয়েছিলাম। কিন্তু জানো তো, আমি ঠিক বুঝতে পারছি না কি রিজন, কি করে আসবেন? আজকাল মুশকিল হচ্ছে, যা তুমি করতে যাও না কেন কিছু না কিছু বেআইনি। ঝিলের গলায় রাগের সুর। বিল বলল, আরে অত চিন্তা করো না, দেখা যাক না, হয়তো হয়তো পানীয় পরিবেশন, এই যে আমরা লিকার দিচ্ছি, কিছু বাধা নিষেধ চালু আছে, কিন্তু আমরা তো অতিথিদের কোনো ড্রিঙ্কস দিচ্ছি না। তাহলে কেন নিজেদের ইচ্ছে মতো আমরা ব্যবসা চালাতে পারবো না? আমি জানি জেল, আমি জানি তোমার কথায় যুক্তি আছে, তবে ওই যে বললাম, আজকাল হয়তো সমস্ত ক্ষেত্রে সরকারি কিছু বিধিনিষেধ আছে। হায় ভগবান, মলি বলে, কেনই বা মরতে আমরা এই হোটেলটা খুলে বসলাম? প্রথম দিনই বরফ চাপা পড়ে পথঘাট সব বন্ধ হয়ে গেল, অতিথিরা দুদিনে এসছে, এবার পুলিশ এলে তো সব শেষ। আহা, তুমি অল্পতেই একটু নার্ভাস হয়ে যাও মলি। ডোন্ট ওয়ারি। আমাদের হয়তো আর কিছুটা দুদিন যাচ্ছে, শীঘ্রই দুর্যোগের মেঘ কেটে যাবে। আর বলি, ব্যাপারটা এমন কিছু গুরুতর হবে না। তাহলে তবে একটা কথা কি জানো মলি, বিষয়টা তোমায় বলছি পত্রে যে গুরুতর হবে না, কিন্তু মনে হচ্ছে গুরুতর হবে। তাহলে হলে খামোকা একজন পুলিশ সার্জেন্ট তারা এখানে কেন আসবে? খুব জরুরি কিছু না হলে এইরকম আবহাওয়ায়? মলি কোনো কথা বলল না। দুজনেই উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়ে রইল। ভেজানো দরজা ঠেলে মিসেস বয়েল ভেতরে প্রবেশ করলেন। এর পরের অংশ আগামীকাল আবার। থাকতে ভুলো না আর শুনতে থাকো আগাথা ক্রিস্টির দ্য মাউস ট্র্যাপ। বাই।